আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ছাড়াও তোমাদের জন্য অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে। বেসিক পার্ট রয়েছে, বিগত বছরে আসা তোমার এমসিকিউগুলো সমাধান করে দেওয়া আছে। এছাড়াও রয়েছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো, যা তোমার বায়োলজির প্রস্তুতিটাকে আরও জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা। আমাদের এই বইটাতে দেখো, তুমি দেখতে পাচ্ছ যে কিউআর কোড সংযোজিত আছে, যার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে, প্রতিটি সমস্যার সাথে একটি করে কিউআর কোড তুমি পাচ্ছ। তুমি যখন সমস্যাটা সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে প্রশ্নগুলো একটু আলোচনা করবে, যার জন্য তোমার ডাউট সলভ করতে অথবা প্রশ্নটা আয়ত্ত করার ক্ষেত্রে সহজ হবে বলে আমি মনে করি। আমাদের এই বইটি হতে চলেছে বাংলাদেশের প্রথম ডিজিটাল একটি বই, যেখানে তুমি বইয়ের পড়াগুলোর সাথে সাথে একজন শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছ। অর্থাৎ এখানে কিন্তু তোমাকে এক্সট্রা কোনো কোর্স ফি দেওয়া লাগতেছে না, তুমি ওই একটা বই কেনার মাধ্যমে ওইটার সাথে আমাদের কোর্সের সবগুলো ভিডিও তুমি পেয়ে যাচ্ছ। তাহলে যারা ইতিমধ্যে আমাদের বইটি সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সংগ্রহ করনি তাড়াতাড়ি আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নাও। চলো আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড 2019-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো উদ্দীপকে, যে একটি কোষীয় অঙ্গাণু উদ্ভিদের শর্করা তৈরি করে। উদ্ভিদের শর্করা তৈরি করা কোষীয় অঙ্গাণুটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা জানি ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার খাদ্য তৈরি করে বা শর্করা তৈরি করে। তারপর কি বলছে, এই উৎপাদিত বস্তু একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপন্ন করে। তাহলে শর্করা ভেঙে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াটা কি? শ্বসন প্রক্রিয়া। আমরা কি বুঝতে পারলাম? এখানে ক্লোরোপ্লাস্ট বুঝাইছে আর এখানে শ্বসন বুঝাইছে। এখন এরপরে দেখো প্রশ্নগুলা কি বলছে, যে মধ্যচ্ছদা কি, তারপরে লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম কিভাবে ভূমিকা পালন করে। তাহলে মধ্যচ্ছদা হচ্ছে তোমার এরকম একটা পর্দা। দেখো এই জায়গায় তাকাও, তোমার যে উদর গহ্বরটা থাকে, অর্থাৎ আমাদের যে বক্ষ গহ্বরটা, যেখানে ভিতরে আমাদের পাঁজরের হাড্ডিগুলা, যেটার ভিতরে হচ্ছে তোমার ফুসফুসটা সুরক্ষিত অবস্থায় থাকে, হার্ট থাকে, এটা হচ্ছে বক্ষ গহ্বর। আর উদর গহ্বর বলতে তোমার পেটের দিকের যে অংশটাকে বোঝাচ্ছে, যেখানে হচ্ছে আমাদের পাকস্থলী, যকৃৎ থেকে শুরু করে নিচের যে অংশগুলো, অর্থাৎ এখানে বক্ষ গহ্বর হচ্ছে তোমার বুকের গহ্বরটা আর উদর গহ্বর হচ্ছে তোমার পেটের যে গহ্বরটা। তাহলে বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথক করছে কে? দেখো তো গোলাপি রঙের এই পর্দাটা না, এটা হচ্ছে পেশি বহুল একটা পর্দা, যেটা দেখতে দেখো তো ছাতার মতো না, প্রসারিত একটা ছাতার মতো। এটাকে আমরা বলবো হচ্ছে মধ্যচ্ছদা। এরপরে আমাদের বলছিল লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম কিভাবে ভূমিকা পালন করে। আমরা জানি মানুষের দেহে ক্রোমোজোম থাকে হচ্ছে 23 জোড়া। এই 23 জোড়া ক্রোমোজোমের ভিতরে 22 জোড়া হচ্ছে তোমার অটোজোম, যেটা সবারটা সেম থাকে, কিন্তু এক জোড়া থাকে হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম। যে সেক্স ক্রোমোজোমটা যদি এক্স আর এক্স দুইটা একসাথে থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে নারী তৈরি হবে, মানে কন্যা সন্তান, অথবা মায়েদের ক্ষেত্রে এটা দেখতে পাবো। আর পুরুষের ক্ষেত্রে কি দেখতে পাবো, বা পুত্র সন্তান হওয়ার ক্ষেত্রে আমরা এক্স আর ওয়াই ক্রোমোজোমটা দেখতে পাবো। তাহলে লিঙ্গ নির্ধারিত হইলো কিভাবে? তোমার 22 জোড়া যে অটোজোম ছিল, ওটা তো সবার ক্ষেত্রে সেম, ওটার তো হিসাব আলাদা, ওটা তো লিঙ্গ নির্ধারণে কাজ করবে না। 22 জোড়া হচ্ছে অটোজোম, যেটা তোমার দেহ গঠনের কাজ করে। আর এক জোড়া যেটা সেক্স ক্রোমোজোম, এটা হচ্ছে তোমার লিঙ্গ নির্ধারণে কাজ করতেছে। সে তোমার সন্তানটা কি পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে, সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারতেছি? ওই যে এক্স আর ওয়াই এর মাধ্যমে। যদি ওয়াই ক্রোমোজোমটা আসে সেক্ষেত্রে আমরা বলবো পুত্র সন্তান, আর এক্স ক্রোমোজোমটা আসলে হচ্ছে বলবো যে এটা হচ্ছে কন্যা সন্তান হবে। এরপরে উদ্দীপকে উল্লিখিত অঙ্গাণুটির গঠন। উদ্দীপকে উল্লিখিত অঙ্গাণুটা কি ছিল? ক্লোরোপ্লাস্ট ছিল, যেটা শর্করা তৈরি করার কাজ করবে। তাহলে শর্করা তৈরি করার ক্ষেত্রে অঙ্গাণুটার গঠন যেহেতু বলছে, তার মানে তোমাকে এখানে চিত্র আঁকতে হবে। দেখো তো কিরকম চিত্রটা, এরকম ডিম্বাকৃতির একটা গঠন, যে গঠনটা হচ্ছে দুইটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে দুইটা স্তর তোমার থাকবে। দেখো একটা হচ্ছে বহিস্তর আর একটা হচ্ছে অন্তঃস্তর। তাহলে দ্বিস্তর বিশিষ্ট বা দুই ঝিল্লি বিশিষ্ট এরকম একটা অঙ্গাণু। এখানে দেখো যে তরল লিকুইডগুলো আছে, এখানে ভিতরে হচ্ছে লিকুইড কিছু পদার্থ থাকবে, যেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের ভিতরে তোমার হচ্ছে এরকম অংশগুলা আছে কি কি দেখো তো, এরকম চাকতির মতো যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো এক একটা চাকতির মতো অংশ, এই যে একটা চাকতি এখানে এখানে, এই যে চাকতির মতো অংশগুলোকে আমরা কি বলবো? এগুলাকে বলবো হচ্ছে গ্রানা। এক একটা গ্রানা একটার উপর একটা, মানে কয়েনের মতো, একটা কয়েনের উপর একটা কয়েন যদি তুমি সাজাও, সেক্ষেত্রে আমরা এরকম একটা মানে পুরুত্ব বৈশিষ্ট্য একটা জিনিস পাবো, সেটাকে আমরা কি বলবো? গ্রানাম বলবো। গ্রানা মিলে গ্রানাম তৈরি হয়। তাহলে এই যে দেখো অনেকগুলা চাকতি মিলে কি তৈরি করলো? গ্রানাম তৈরি করলো। এই যে এখানে একটা গ্রানাম আছে আর একটা গ্রানাম, এভাবে অনেকগুলা গ্রানাম, এগুলো হচ্ছে তোমার নালীর মাধ্যমে যুক্ত আছে পরস্পর, তাই না? এই যে নালীগুলোকে আমরা বলবো হচ্ছে ল্যামেলাম। তাহলে গ্রানাম যে যুক্ত আছে এগুলোকে আমরা কি বলবো? গ্রানাম ল্যামেলাম।
এই যে এরকমই স্ট্রাকচারগুলা, নালীগুলো একটা একটার সাথে যুক্ত। তারপরে তুমি যখন কোনো চিত্র অঙ্কন করবা, এক্ষেত্রে খেয়াল করা লাগবে যে এই জিনিসটা তুমি চিত্রটা পেন্সিল দিয়ে আঁকছো কিনা, চিত্রের সবগুলো চিহ্নিতকরণ হাতের ডান পাশে সিরিয়ালে করছো কিনা, আর চিত্রের নামকরণ করছো কিনা। তুমি যদি সব কিছু আঁকো, সুন্দর করে একটা চিত্র আঁকো, চিহ্নিত করো, কিন্তু যদি ওর নামকরণ না করো, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তুমি ওই জায়গায় নাম্বার পাবা না, ওই জায়গায় হচ্ছে গোল্লা পাবা। তাহলে ক্লোরোপ্লাস্ট, এই জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে এরকম ভুলটা হয় যে প্লাস্টিড লিখে দিই আমরা মাঝে মাঝে। এটাকে হচ্ছে প্লাস্টিড বলা যাবে না, এটা তোমার বইয়ে চিত্রটা দিয়ে নিচে লেখা আছে প্লাস্টিডের একটা প্রকারভেদ, সবুজ প্লাস্টিড যেটা ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের চিত্র। তাহলে ক্লোরোপ্লাস্ট আমরা জানি শর্করা তৈরিতে সাহায্য করে, বা সূর্য শক্তিকে সরাসরি আবদ্ধ করে রাখার জন্য তোমার এই যে গ্রানা অংশটা কাজ করে। এই যে ক্লোরোপ্লাস্টের যে গ্রানা, এটা সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে, যার মাধ্যমে সূর্য শক্তিকে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তিকে খাদ্য শক্তিতে পরিণত করতে পারে। তাহলে দেখো ক্লোরোপ্লাস্টের চিত্রটা আমরা আঁকলাম। এরপরে আমাদেরকে বলছে যে সালোক সংশ্লেষণ আর শ্বসনের ভিতরে দেখো পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্দীপকের প্রক্রিয়া দুটি কিভাবে। উদ্দীপকের প্রক্রিয়া প্রথমটা ছিল শর্করা তৈরির প্রক্রিয়া, তার মানে সালোক সংশ্লেষণ। পরেরটা ছিল শর্করা ভেঙে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া, তার মানে শ্বসন। শ্বসন আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পরিবেশের ভারসাম্য রক্ষায় কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা হচ্ছে বলা লাগবে। তাহলে চলো আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করি, কিভাবে করব। প্রথমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা যে সম্পন্ন হয়, সেখানে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়। কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য আবার বিষাক্ত পদার্থ, যেটা উদ্ভিদ নিয়ে নিচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে সে কি করতেছে, অক্সিজেন আমাদেরকে দিচ্ছে, যে অক্সিজেনটা তোমার শ্বসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি জন্য? কারণ খাদ্যবস্তুকে জারিত করার জন্য তোমার অক্সিজেন প্রয়োজন হয়। আবার খাদ্যবস্তুকে যে তুমি জারিত করবা, এই খাদ্যটা তুমি পাচ্ছ কোত্থেকে? অবশ্যই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করলো, উপজাত দ্রব্য হিসেবে যে অক্সিজেন তৈরি করলো, ওই জিনিসগুলোই তোমার শ্বসনে লাগতেছে। শ্বসনের ফলে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, যেটা উদ্ভিদের জন্য প্রয়োজন। সে সালোক সংশ্লেষণ সম্পন্ন করার জন্য ওই কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে নিবে। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের একটা ব্যালেন্স তৈরি হচ্ছে না পরিবেশে, এনভায়রনমেন্টে তোমার এই যে গ্যাসগুলোর একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। এরপরে তোমার খাদ্য শক্তিটা আমরা পাচ্ছি শ্বসনে ভাঙার জন্য, ওই শক্তিগুলো উৎপন্ন হইতেছে। এখন উদ্ভিদের দেহেও কিন্তু তোমার শক্তির প্রয়োজন হয়, তার দেহেও কিন্তু শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে এই যে শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, সেক্ষেত্রে উদ্ভিদ যে শক্তিগুলা পাচ্ছে, ওই শক্তিগুলা তার হচ্ছে বিপাকীয় শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য প্রয়োজন। শারীরবৃত্তীয় কার্যাবলীর ভিতর তার আবার সালোক সংশ্লেষণ আছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাহলে প্রয়োজনীয় শক্তি কে যোগান দিল? ওই শ্বসন প্রক্রিয়া থেকে যোগান হচ্ছে। তাহলে শ্বসন কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে তুমি যত কাজকর্ম করো, সব শক্তি হচ্ছে তোমার এই শ্বসন থেকে আসতেছে। তারপরে দেখো এই যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানি কোষ বিভাজন হয়, খনিজ লবণ উৎপন্ন হয়, তারপরে কিছু ক্ষার উপক্ষার তৈরি হয়। এগুলো উদ্ভিদের বৃদ্ধিতে আবার কাজ করে। কোষ বিভাজনের ফলে একটা উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পাবে। এছাড়াও যে খনিজ লবণগুলো, ওগুলো উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। তারপরে একটা উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হইলে তো সে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। তাহলে দেখো এই যে এরকম একটা আরেকটার উপর নির্ভরশীল, মানে এই সালোক সংশ্লেষণ শ্বসন একটা যদি থেমে যায় তাহলে আরেকটাও থেমে যাবে। তাহলে এভাবে একটা আরেকটার উপর নির্ভরশীলতার কারণেই কিন্তু পুরা জীবকুল বা প্রাণীকুল হচ্ছে বেঁচে আছে। কি জন্য? কারণ প্রাণী খাদ্যের জন্য সালোক সংশ্লেষণের উপর নির্ভর করতেছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আবার সচল থাকতেছে কিভাবে? এই শ্বসনের মাধ্যমে। মানে শ্বসন সালোক সংশ্লেষণ দুইটাই হচ্ছে তোমার একজন আরেকজনের উপর নির্ভরশীল। তাহলে আমাদেরকে এটাই বলছে না প্রশ্নে, যে পরিবেশের ভারসাম্য রক্ষায় কিভাবে তোমার এই দুইটা প্রক্রিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি না হইতো, সেক্ষেত্রে কি হইতো? তোমার হচ্ছে জীবকুল খাবারের অভাবে হচ্ছে মারা যেত। আমরা খাবারের উপর, উদ্ভিদের উপর নির্ভর করতেছি খাবারের জন্য। খাদ্য ছাড়াও তোমার বস্ত্র, বাসস্থান, তারপরে ঔষধ, মানব সভ্যতার জন্য আমাদেরকে কিন্তু এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভর করতেছে। মানব সভ্যতা বলতে আমরা যে পেট্রোলিয়াম, ডিজেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো কিন্তু আমরা পরোক্ষভাবে সালোক সংশ্লেষণ থেকে পাচ্ছি। তাহলে দেখো এই যে আমরা যে উদ্ভিদের উপর নির্ভর করতেছি, এটা কিন্তু কখনোই, মানে উদ্ভিদ যদি না থাকতো, ও যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি না করতো, বা উদ্ভিদ যদি তার বংশবৃদ্ধি না করতো, সেক্ষেত্রে প্রাণীকুলও কিন্তু তোমার বিলুপ্ত হয়ে যেত। তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই যে প্রক্রিয়াগুলা, এই দুইটাই গুরুত্বপূর্ণ। আবার এই দুইটা প্রক্রিয়া একজন আরেকজনের উপর গুরুত্বপূর্ণ, মানে নির্ভরশীল।
তাহলে প্রক্রিয়া দুটি কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা সম্পর্কিত, এই যে আমি যেভাবে তোমাকে কথাগুলো বললাম, বুঝায় যে কথাগুলো বললাম, ওগুলাই তুমি যদি সুন্দর করে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এফেক্টিভ একটা প্রসেস, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। তোমরা চাইলে এই বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।